হ্যালো স্টুডেন্টস, স্টাডি উইথ চিত্রা নিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আজকে আমার প্রথম নিবেদন দি হোম অ্যান্ড দি ওয়ার্ল্ড বাই রবীন্দ্রনাথ টেগোর অর্থাৎ ঘরে বাইরে এই উপন্যাসটির সামারি নিয়ে বিস্তারিত আলোচনা। তো চলো শুরু করা যাক। এই উপন্যাসের তিনটি গুরুত্বপূর্ণ চরিত্র হচ্ছে বিমলা, নিখিলেশ এবং সন্দীপ। এই উপন্যাসটি প্রকাশিত হয় 1916। উপন্যাসের শুরুতেই আমরা দেখতে পাই বিমলা নামের একটি মেয়েকে, যাকে দেখতে মোটামুটি সুন্দরী বলা চলে, কিন্তু ভাগ্যগুণে তার বিয়ে হয় নিখিলেশ নামের এক জমিদারের সাথে। বিমলা আর পাঁচটা নারীর মতোই অন্তঃপুরে গৃহবধূ হয়ে থাকতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামী ছিলেন উদার মনস্ক মানুষ। আর পাঁচটা মানুষের মতো তার স্বামী ছিলেন না। সে কখনোই আর পাঁচটা স্বামীর মতো তার স্ত্রীর কাছে দেবতা হয়ে থাকতে চায়নি, বরং সে চেয়েছিল তার স্ত্রী যেন যোগ্য একজন নারী হয়ে ওঠে এবং যথার্থভাবেই তার সহধর্মিণী হয়ে ওঠে। তার জন্যেই সে শুরু করে তার স্ত্রীকে আধুনিক সাজসজ্জায় সজ্জিত করা এবং মিস গিবলি নামের একজন ইংরেজি পড়ানো শিক্ষিকার কাছেও তার স্ত্রীকে সে নিয়োগ করে। এমনকি সেই সময়কালের প্রেক্ষাপটে দাঁড়িয়েও তার স্ত্রীকে যাতে অন্তঃপুরচারিণী হয়ে না থাকতে হয় সে কথাও তিনি ভেবেছিলেন। অর্থাৎ এখান থেকেই আমরা নিখিলেশের উদার মানসিকতার পরিচয় পাই। এছাড়াও নিখিলেশের ছিল সব দিকেই নজর। তার দুই বিধবা বৌদির যাতে কোনো সমস্যা না হয় তার জন্য তিনি তাদের বছরে 3000 টাকার খোরপোশের ব্যবস্থাও করে দিয়েছিলেন। শুধু তাই নয়, নিখিলেশের প্রজাদের প্রতিও তিনি সমানভাবে নজর রাখতেন এবং দায়িত্ব পালন করতেন। উপন্যাসটির প্রকাশিত 1916 সালে হলেও এর আদি প্রেক্ষাপট কিন্তু 1905-06 সাল, যে সময় বাংলায় চলছিল স্বদেশী আন্দোলন। স্বদেশী আন্দোলনের একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল স্বদেশী দ্রব্যকে ব্যবহার করা এবং বিদেশি দ্রব্যকে বর্জন করা। এরপরে আমরা দেখি কাহিনীর আরেকটি অন্যতম প্রধান চরিত্র এই স্বদেশী আন্দোলনেরই এক নেতা সন্দীপ, যিনি খুবই ভালো ভাষণ দিতে পারেন এবং বক্তৃতা দিয়ে সকলের মন জয় করে থাকেন। সন্দীপ কথার জাল বুনে মানুষকে মোহিত করে ফেলে এবং সন্দীপের আরও একটি বিশেষ পরিচয় হলো তিনি নিখিলেশের বন্ধু ছিলেন। সেই সম্পর্কের খাতিরেই সন্দীপ বিভিন্ন কারণে বারবার আন্দোলনের নাম করে নিখিলেশের কাছ থেকে টাকা নিয়ে থাকে এবং সেই কারণেই প্রথম দিকে বিমলা নিখিলেশকে একেবারেই পছন্দ করত না। কিন্তু হঠাৎ করেই একদিন সন্দীপের দেশপ্রেমের ভাষণ শুনে বিমলা মুগ্ধ হয়ে যায়। এরই ফলশ্রুতিতে বিমলা একদিন নিখিলেশের কাছে আবদার করে যে সে সন্দীপকে খাওয়াতে চায় বাড়িতে ডেকে, এবং নিখিলেশও তাতে তার স্ত্রীর আবদারে কোনো আপত্তি জানায় না। যথারীতি নিমন্ত্রণের দিন সন্দীপ আসে এবং নিখিল এবং সন্দীপের মধ্যে দেশপ্রেম নিয়ে একটু তর্ক শুরু হয়। সন্দীপের মতে দেশকে মা ভেবে শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে এবং এর জন্য যদি হিংসার আশ্রয় নিতে হয় তাও গ্রহণযোগ্য। কিন্তু নিখিলেশের বক্তব্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তার মতে দেশকে দেবতা বানিয়ে পুজো করা হলো এক ধরনের নেশা এবং নেশার ধর্মই হলো তা একদিন কেটে যাবে। বরং দেশকে দেশ জেনেই ভালোবাসা উচিত এবং দেশের মানুষকে মানুষ জেনে তার জন্য কাজ করতে হবে। আর একবার যদি মানুষের মধ্যে দেশকে প্রত্যক্ষ করা যায় তবে কোনো দেশের প্রতি আর হিংসা জন্মাবে না। কিন্তু হঠাৎ করেই সন্দীপ বুঝতে পারে যে তার যুক্তি ঠুনকো, কারণ তার যুক্তি ছিল আবেগকে কেন্দ্র করে, যুক্তিকে নয়। তার জন্য সে চালাকি করেই বিমলার কাছ থেকে মত জানতে চায়। সন্দীপ বুদ্ধি করে আগেই বিমলাকে প্রশংসা করে তার মন জয় করে নিয়েছিল এবং এছাড়াও সন্দীপের বক্তব্য যেহেতু আবেগকে কেন্দ্র করে, যুক্তিকে নয়, তাই জন্য বিমলার মত সন্দীপের পক্ষেই হলো এবং সন্দীপ বিজয়ীর মতো ডান হাত শূন্যে তুলে হুররে বলে ওঠে এবং তার পরক্ষণে নিজেকে সংশোধন করে বলে ওঠে বন্দে মাতারম। এরপর থেকেই বিমলা ধীরে ধীরে সন্দীপের প্রতি দুর্বল হয়ে পড়ে। এরপর সন্দীপ এবং বিমলার মধ্যে ধীরে ধীরে সম্পর্ক গভীর হতে থাকে, কারণ সন্দীপ বিমলাকে স্তুতি করতে করতে দেবীর আসনে বসিয়ে ফেলেছিল। নিখিলেশ সবটাই বুঝতে পেরেছিল যে বিমলা এবং সন্দীপের মধ্যে একটি সম্পর্ক তৈরি হচ্ছে, কিন্তু নিখিলেশ এ বিষয়ে কোনো আপত্তি জানায়নি।
এইভাবেই দিন দিন বিমলা এবং সন্দীপ যত ঘনিষ্ঠ হতে শুরু করে, নিখিলেশের সঙ্গে বিমলার দূরত্ব ততই বাড়তে থাকে। নিখিলেশ সব কিছু জেনে একটা কারণেই চুপ ছিল, কারণ কাউকে জোর করা তার স্বভাব বিরুদ্ধ কাজ ছিল। এরই মধ্যে একদিন সন্দীপের দলের ছেলেরা নিখিলেশের কাছে আবেদন জানায় যে বাজার থেকে সমস্ত রকমের বিদেশি পণ্য সরিয়ে ফেলে স্বদেশি দ্রব্যকে গ্রহণ করতে হবে এবং প্রজাদের দেশি পণ্য কিনতে বাধ্য করতে হবে। কিন্তু নিখিলেশ এই প্রস্তাবে একেবারেই রাজি হয় না, কারণ তার মতে বিদেশি পণ্যের চেয়ে দেশি পণ্যের দাম অনেক বেশি এবং গরিব প্রজাদের কাছে এত সামর্থ্য নেই যে তারা এত চড়া মূল্যের দাম দিয়ে স্বদেশি পণ্য কিনবে। এক্ষেত্রে বলে রাখি, নিখিলেশ নিজে কিন্তু একেবারেই স্বদেশি আন্দোলনের বিরুদ্ধে ছিল না, বরং সে নিজেও অনেক রকমের স্বদেশি দ্রব্য উৎপন্ন করেছিল, কিন্তু সে কখনোই কাউকে সেগুলি কিনতে বাধ্য করেনি। বরং নিখিলেশ খুব ভালোভাবেই এটি আন্দাজ করতে পেরেছিল যে এই ধরনের তরুণ বিপ্লবীরা কোনো এক নেশার ঝোঁকে এই ধরনের কাজ করছে এবং এর ফল হতে চলেছে ভয়ানক। অতঃপর নিখিলেশের কাছ থেকে সম্মতি না পেয়ে সন্দীপ এবং তার দলবলেরা গ্রামের গরিব মানুষদের ওপর অত্যাচার করতে শুরু করে এবং এদের এই বিভিন্ন কার্যকলাপের ফলে গ্রামে হিন্দু মুসলমানদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। অন্যদিকে সন্দীপ আন্দোলনের নাম করে বিমলার কাছ থেকে টাকা চায় এবং বিমলাও সন্দীপকে টাকা দেওয়ার জন্যে তার স্বামী নিখিলেশের সিন্দুক থেকে ৬,০০০ টাকা চুরি করে তাকে দেয়। অন্যদিকে সন্দীপদের এই ধরনের কার্যকলাপের ফলে গ্রামের মধ্যে সকলের সম্পর্কের অবনতি দেখা যায় এবং এক ধরনের বিবাদের সৃষ্টি হয়, যার ফলে নিখিলেশ সন্দীপকে গ্রাম ছেড়ে চলে যেতে বলে। যে ৬,০০০ টাকা বিমলা চুরি করেছিল, সেই ৬,০০০ টাকা নিখিলেশ রেখেছিলেন তার ২ বৌদির জন্যে। এদিকে নিখিলেশের মেজ বৌদি যখন সেই টাকা তাকে ব্যাংকে পাঠিয়ে দিতে বলে, তখন বিমলার ভয় হয়। ভয়ে বিমলা তার নিজের সমস্ত গয়না অমূল্য নামের এক বিশ্বস্ত ছেলের হাতে দিয়ে বলে যাতে সে এগুলি বন্ধক দিয়ে ৬,০০০ টাকা। অমূল্য ছিল সন্দীপের দলেরই এক ছেলে, কিন্তু সে বিমলাকে নিজের দিদি, তাই সে বিমলার গয়না বন্ধক না দিয়ে বরং নিখিলেশের ভান্ডার থেকে ৬,০০০ টাকা বিমলাকে এনে দেয়। কিন্তু পরবর্তীকালে সে আবার বিমলার কথায় সেই টাকা ফেরতও রেখে আসে। সন্দীপকে টাকা দেওয়ার পরেই বিমলা বুঝতে পারছিল যে সন্দীপ একজন ভণ্ড এবং সে কত বড় ভুল করেছে সন্দীপকে বিশ্বাস করে। তাই সে নিজের ভুল বুঝতে পেরে নিজের স্বামীর কাছে ক্ষমা চায় এবং নিখিলেশও বিমলাকে ক্ষমা করে তাকে আবার ফিরিয়ে নেয়। অতঃপর নিখিলেশ, বিমলা এবং মেজরানী কলকাতায় যাওয়ার জন্য উদ্যোগ নেয়। এমন সময় খবর আসে গ্রামে দাঙ্গা লেগেছে। নিখিলেশ তখনই তোড়জোড় করে বেরিয়ে পড়ে দাঙ্গা থামাতে এবং অনেক রাত্রে বিমলা জানতে পারে যে অমূল্য দাঙ্গায় মারা গেছে এবং নিখিলেশ গুরুতর জখম। এবং এখানেই এই সুন্দর উপন্যাসটি শেষ হয়। এই উপন্যাসের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর নিখিলেশ চরিত্রটির মাধ্যমে ব্যক্তিগত ইচ্ছা এবং স্বাধীনতার উপর গুরুত্ব দিয়েছেন। তার চরিত্রটির মাধ্যমে আমরা দেখতে পাই নিখিলেশ কখনোই তার প্রজাদের ওপর কোনো কিছু চাপিয়ে দেয়, এমনকি না তাদেরকে স্বদেশী আন্দোলন থেকে তার স্ত্রীকে স্বাধীনতা কিনতে জোর করেছে। তার বাজারে স্বদেশী এবং বিদেশি তার স্ত্রী বিমলাকেও কখনোই কোনো কিছুর জন্য জোর করেনি এবং প্রজারা নিজেদের অধিকার প্রয়োগ করেনি। এবং পরে যখন সে জানতে পারে যে প্রজাদের ওপর এইভাবে অত্যাচার শুরু হয়েছে, তখন সে স্বদেশী আন্দোলনের বিরুদ্ধে প্রতিবাদও জানিয়েছিল। এবং তাছাড়াও সন্দীপের সঙ্গে তার বারবার এই নিয়ে তর্ক হয়েছে, তাদের দুজনার মতামতই ভিন্ন ছিল, কিন্তু তারপরেও সে কখনোই সন্দীপকে তার মতামত চাপিয়ে দেয়নি, বরং সন্দীপ নিখিলেশের বাড়িতে থেকেই স্বদেশী আন্দোলন চালিয়ে গিয়েছিল। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে নিখিলেশ এবং তার শিক্ষক চন্দ্রনাথের মুখ দিয়ে বলিয়েছেন যে দেশ আসলে মানুষ, মানুষের মধ্যে যদি নারায়ণ থাকে তবে অন্য দেশের মানুষের মধ্যেও নারায়ণ আছে। সুতরাং হিংসার দ্বারা যে দেশপ্রেম তা আসলে সত্য নয়। সবশেষে বলা যেতে পারে রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘরে বাইরে উপন্যাসটির দ্বারা ব্যক্তি স্বাধীনতাকেই বিশেষভাবে প্রাধান্য দিয়েছেন এবং প্রকৃতপক্ষে রবীন্দ্রনাথ ঠাকুর সব কিছুর ওপরে মানব ধর্ম এবং মানবতাবাদকেই প্রাধান্য দিয়েছেন। তো এখানেই ফ্রেন্ডস আমরা শেষ করছি আমাদের এই উপন্যাসটি এবং দেখা হবে খুব তাড়াতাড়ি আমাদের আরও একটি নতুন গল্প নিয়ে।
সো চলো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।